জানিস, তিয়াশার হাজবেন্ড তো পরকীয়ায় আসক্ত। অনেকবার তিয়াশার কাছে ধরা খেয়েও ঠিক হয়নি। পরকীয়ার কথা শুনেই মীরা ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলল। তার পাশে থাকা আরও দুজন বান্ধবী ছিছি করে উঠল। আলোচনার মধ্যমণি হয়ে থাকা নাফিসা তার আগের কথার সুর টেনে বলল, এত সুন্দরী হয়ে লাভ কি হলো? স্বামী তো হাতে রাখতে পারল না। আরেকজন বান্ধবীর চোখ বড় বড় করে বলল, এই জন্যই বুঝি তিয়াশা আজকে মীরার বাসায় দাওয়াতে আসলো না। মীরা বলল, হতে পারে, লজ্জায় আসেনি। বেচারি কতই না ভালোবাসত তার স্বামীকে, অথচ শেষে কিনা এই পেল। আমাদের সামনেও মুখ দেখাবে কি করে? কলেজে থাকতে দেমাগে মাটিতে পা পড়ত না ওর। বিয়ের পর তো সেই দেমাগ আরও বাড়ল। স্বামী নিয়ে সে কি আহ্লাদ তার! নাফিসা মুখ ভেঙচিয়ে বলল, আহ্লাদ এখনও কমেনি মীরা। এত কিছুর পরও ওই লোকের ঘরে সে পড়ে আছে। আমি হলে কবে ছেড়ে চলে যেতাম। এত বড় অপমানের পর ঘর করা অসম্ভব। মীরা কঠিন কণ্ঠে বলল, ঠিক বলেছিস, সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু এসব মেনে নেওয়া যায় না। তাদের চার বান্ধবীর আলাপ আরও জমে উঠল। নাফিসার কাছ থেকে তিয়াশার দুর্দশার কথা শুনে মীরার মনটা অনেক খারাপ হয়ে গেল। তিয়াশার স্বামী দিনের পর দিন তিয়াশার ওপর কী পরিমাণ মানসিক অত্যাচার করেছে, কিভাবে তার হৃদয়টা ক্ষত বিক্ষত করেছে, এসব গল্প শুনে মীরার মনেও যেন কালো মেঘ জমতে শুরু করলো। মনে পড়ল তার নিজের স্বামীর কথা, তাদের সুন্দর সংসারের কথা। যদি কোনোদিন রিয়াদও তার সাথে এমন করে, তবে এমন কথা মাথায় আসতেই মীরা নড়ে চড়ে বসল, শক্তভাবে মনকে শাসালো। রিয়াদ কখনোই এমন করবে না। রিয়াদ তাকে খুব ভালোবাসে, এক প্রকার মাথায় তুলে রাখে। রান্না করার সময় সবজি কাটতে গিয়ে আঙ্গুলে একটু হালকা ছুরির ঘষা লাগলেও সে হন্তদন্ত হয়ে ছুটে আসে। মীরা রান্না করা বন্ধ হলে ঘোষণা দেয়, সব রান্না সে নিজে করবে বলে মীরাকে রান্নাঘর থেকে বের করে দেয়। আরও কত শত পাগলামি। মীরার আইসক্রিম খেতে মন চাচ্ছে। কথাটা উচ্চারণ করা মাত্রই মাঝরাতে বাসার সামনের দোকানি থেকে ঘুম থেকে ডেকে তুলে আইসক্রিম কিনে আনে। এরকম লোক কখনোই মীরাকে ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে ঝুঁকবে না। মীরাদের আলোচনার মাঝখানে তার শাশুড়ি এসে তাকে ডাকল। আজ তার আর রিয়াদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে অনেক আয়োজন করা হয়েছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। শাশুড়ির ডাকে মীরা উঠে শাশুড়ির কাছে গেল। মীরার শাশুড়ি আমিনা বেগম মীরাকে আড়ালে নিয়ে ফিসফিস করে বলল, রিয়াদের আক্কেল দেখেছ? সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছে, ও এখনও এলো না। কেকে কাটা হবে কখন? আর গেস্টদের ডিনারই সার্ভ করা হবে কখন? আমি কল করে দেখছি মা। রিয়াদকে অনেকগুলো কল করেও পাওয়া গেল না। এদিকে সবাই রিয়াদের খোঁজ করছে। মীরা সবাইকেই রিয়াদের অফিসের দোহাই দিয়ে শান্ত করলেও ভেতরে ভেতরে অভিমান হলো বেশ। বান্ধবীরা রিয়াদের দেরি হওয়া নিয়ে মজা করতে ছাড়ল না। মীরা মনে মনে সিদ্ধান্ত নিল, আজ রিয়াদ আসলে অনেক রাগ দেখাবে সে। রিয়াদ আসলো আরও আধা ঘন্টা পরে। মীরা দরজা খুলতেই সে অপরাধী চোখে তাকিয়ে হাসল। তার হাতে টকটকে লাল গোলাপ ফুলের বড় একটা বুকে। সেটা মীরার দিকে এগিয়ে দিয়ে বলল, বেটা ফুলের দোকানদার দেরি করিয়ে দিল। গিয়ে দেখি সে এখনও ফুলের বুকেই বানায়নি, অথচ অর্ডার দিয়েছিলাম আরও 2 দিন আগে। কি আর করা, দাঁড়িয়ে থেকে বুকেটা বানিয়ে নিয়ে আসলাম। একদম তাজা ফুল, গন্ধ সুখে দেখো। মুহূর্তেই মীরার সমস্ত অভিমান গলে পানি হয়ে গেল। চোখের কোণে সে পানির একাংশ উগিয়ে দিল। মীরা ঠোঁট ফুলিয়ে বলল, একটা কল করে বলে দিলেই পারতে, কত চিন্তা হচ্ছিল আমার। ছেলে আসার খবর পেয়ে আমিনা বেগম এসে কিছু বকাঝকা করলেন। এরপর তারা দিলেন অনুষ্ঠান শুরু করার জন্য। রিয়াদ তড়িঘড়ি করে রুমে গেল চেঞ্জ করতে। মীরা গেল পিছু পিছু। মীরা আজ নীল জামদানি পরেছে, চুলে বেলি ফুলের মালা গুজেছে, হাতে পড়েছে নীল রেশমি চুড়ি। মীরার শাড়ির রঙের সাথে মিল রেখে রিয়াদকেও নীল স্যুট পরতে হলো। মীরা নিজ হাতে রিয়াদকে রেডি করে দিল। টাই ঠিক করে দেওয়ার সময় রিয়াদের চোখে চোখ পড়তে দেখল সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মীরা লজ্জা পেল। রিয়াদ হেসে মীরাকে আলিঙ্গন করল। মীরা রিয়াদের বুকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, আরে এখন এসব কি করছো? কেক কাটতে দেরি হচ্ছে তো, মা বকেছে শোনোনি। রিয়াদ মীরাকে ছেড়ে দিল। কপালে আলতো চুমু খেয়ে তার হাত ধরে ড্রয়িং রুমের দিকে চলল। যাওয়ার সময় মীরা ফুলের বুকেটা বিছানা থেকে নিয়ে নিল। ড্রয়িং রুমের পুরোটা ফুল দিয়ে সাজানো হয়েছে। একপাশের দেয়ালে বড় করে লেখা হয়েছে, হ্যাপি 2nd অ্যানিভার্সারি মীরা অ্যান্ড রিয়াদ। দেয়ালের সামনে টেবিলে কেক রাখা।
গেস্টরা সবাই ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ বসে আছে তো কেউ কেউ দাঁড়িয়ে থেকে কোমল পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছে। রিয়াদ মীরার হাত ধরে কেক রাখা টেবিলের দিকে নিয়ে গেল। রিয়াদের সাথে যেতে যেতে অপর হাত দিয়ে আগলে ধরা বিশাল ফুলের বুকেটা উঁচু করে বান্ধবীদের দেখালো মীরা। এতক্ষণ ওরা কতই না মজা নিচ্ছিল রিয়াদের দেরি নিয়ে। এবার সেও দেখিয়ে দিল রিয়াদ ওকে কতটা ভালোবাসে। কেক কাটার সময় মীরা আর রিয়াদের বাবা মা তাদের পাশে এসে দাঁড়ালো। দুজন একসাথে কেক কাটলো। দুজন দুজনকে কেক খাইয়ে দিল। এবার রিয়াদ স্যুটের ভেতর থেকে একটা গহনার বাক্স বের করলো। বাক্সটা খুলতেই গোল্ডের একটা নেকলেস চকচক করে উঠল। মীরা অবাক হয়ে তাকালো রিয়াদের দিকে। রিয়াদ চাপা স্বরে বলল, এই সেটাই তো কেনার জন্য অনলাইনে দাম জিজ্ঞেস করেছিলে, তাই না? মীরা আবেগে আত্মুপ হলো। রিয়াদ এত কিছু খেয়াল রাখে? রিয়াদ নেকলেসটা হাতে নিল। মীরা তাড়াতাড়ি তার গলায় পড়ে থাকা ইমিটেশনের পাথরের হারটা খোলার জন্য হাত দিল, কিন্তু গলায় তো কোনো হার নেই। মীরা বিস্ময় নিয়ে তাকালো রিয়াদের দিকে। রিয়াদ চোখ টিপল। মীরা বুঝতে পারল বেডরুমে জড়িয়ে ধরার সময়ই ইমিটেশনের হারটা রিয়াদ খুলে নিয়েছিল, কিন্তু মীরা সেটা টেরও পায়নি। এত নিখুঁত সারপ্রাইজ! রিয়াদ হারটা মীরার গলায় পরিয়ে দিল। ড্রয়িং রুমের সবাই আনন্দে হাততালি দিল। মীরা তার বান্ধবীদের দিকে তাকালো। তার মুখে হাসি রেখে হাততালি দিলেও তাদের চোখে স্পষ্ট হিংসা দেখা যাচ্ছে। মীরা তাতে কিছু মনে করল না। বান্ধবীদেরকে নিজের স্বামীর থেকে পাওয়া ভালোবাসা দেখাতে পেরে বরং আনন্দ অনুভব করল। কেক কাটার পর গেস্টদের ডিনার সার্ভ করা হলো। রিয়াদ তার নিজেদের বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আড্ডা দেওয়ার ফাঁকে ফাঁকে সে মীরার খোঁজখবর ঠিকই রাখল। আস্তে আস্তে গেস্টরা বিদায় নিল। মীরার বাবা মা আর রিয়াদের বন্ধুরা তখনও যায়নি। রিয়াদ তার বন্ধুদের নিয়ে ছাদে চলে গেল আলাদা সময় কাটাতে। মীরা বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে গলায় পরা নেকলেসটা দেখছিল। তখন মীরার মা আর শাশুড়ি এসে ঢুকল। মীরাকে কাছে বসিয়ে মীরার মা বলল, অনেক দিনই তো হলো, এবার বাচ্চা নেই, আমরাও নাতি নাতনি দেখতে চাই। মীরার শাশুড়িও একই মত। মার শাশুড়ি দুজনের কথা শুনে মীরা মনে মনে বিষয়টা নিয়ে ভাবল। রিয়াদের কথা মতোই এতদিন ওরা বাচ্চা নেয়নি। রিয়াদ চেয়েছিল একটু সেটেল হয়ে বাচ্চা নিতে। মীরার বাবা মা খানিক পরে বিদায় নিলেন। রিয়াদ বন্ধু বান্ধব বিদায় করে দিয়ে ঘরে ঢুকে দেখল মীরা গেস্টদের দেওয়ার গিফটগুলো গুছিয়ে রাখছে। রিয়াদ ঢিলা করা টাইটা ডান হাতে টেনে আর একটু আলগা করল। কামক চোখে মীরার দিকে তাকিয়ে থেকে মীরাকে পেছন থেকে জড়িয়ে ধরল। রিয়াদের স্পর্শ পেয়ে মীরা মৃদু হেসে চোখ বন্ধ করে ফেলল। ধীরে ধীরে রিয়াদের দিকে ঘুরল, প্রেমপূর্ণ চোখে তাকালো। রিয়াদ মীরার থুতনি ধরে বলল, আমার মিষ্টি বউ, অপেক্ষা করছিলে? লেট হয়ে গেল। শালারা ইচ্ছে করে আমাকে দেরি করেছে যেন তোমার কাছে এসে বকা খাই। তাহলে বকা খাওয়ার জন্য রেডি হও। অন্য কিছুর জন্য রেডি হচ্ছি। এক ঝটকায় মীরাকে কোলে তুলে ফেলল রিয়াদ। খানিক পরে অফ হয়ে গেল রুমের লাইট। প্রেমময় সুবাসে সুবাসিত হলো চারদিক। রাত তখন 12টা বাজে। রিয়াদের নগ্ন বুকে মাথা রেখে মীরা বলল, আমাদের দুজনের বাবা মাই আমাদের বাচ্চা নেওয়ার তাড়া দিচ্ছে। 2 বছর তো হয়েই গেল, আর তোমার স্যালারিও অনেক বেড়েছে। এখনই সঠিক সময়। আর কটা দিন যাক না, বাচ্চা হলেই তো আমাকে পর করে দেবে। তোমাকে আর কাছে পাবো না। তার চেয়ে বরং আর একটু সময় নেই, টাকা পয়সা জমায়। মীরাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিয়াদ মীরার কপালে চুমু খেয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। মীরার মনটা কিছুটা খারাপ হয়ে গেল। তার নিজেরও বাচ্চা কাচ্চার খুব শখ, কিন্তু রিয়াদকে কোনো মতেই মানাতে পারছি না। যখনই এই ব্যাপারে কথা বলেছে রিয়াদ তখনই কোনো না কোনো অজুহাত দিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছে। প্রতিবারই মীরার মন খারাপ হয়েছে, কিন্তু মুখে কিছু বলেনি। এখনও মন খারাপ হলো। গায়ে থাকা চাদরটা গলা অবধি টেনে চোখ বন্ধ করে ফেলল। রিয়াদ কেন বাচ্চা নিতে দেরি করছে? সমস্যা কি? এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল। মীরার ঘুম ভাঙল রাত 1:30টার দিকে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় বিরক্ত হলো খুব। বালিশের সাইডে রাখা মোবাইলের আলোটা জ্বালিয়ে কয়টা বাজে দেখে নিল। মোবাইলের আলোটা বন্ধ করে রেখে দিতেই রিয়াদ যেখানে ঘুমোয় সেদিকটাই চোখ পড়ল। রিয়াদ বিছানায় নেই। প্রথমে ওয়াশরুমে গিয়েছে চিন্তা করে মীরা আবারও ঘুমিয়ে পড়ার চিন্তা করল, কিন্তু বাথরুম থেকে পানির কোনো শব্দ না আসায় তার অস্বস্তি হলো।
রিয়াদের কোনো সমস্যা হলো কি না দেখার জন্য সে দ্রুত বিছানা ছেড়ে উঠে বাথরুমের দিকে ছুটে গেল। বাথরুমের দরজা ধাক্কা দিতেই খুলে গেল। বাথরুম খালি, রিয়াদ নেই। মীরার ভ্রু কুঁচকে গেল, কিছুটা অস্থির লাগলো তার। রিয়াদ কি ডাইনিংয়ে গিয়েছে পানি খেতে? মীরা ডাইনিংয়ের দিকে পা বাড়ালো, ডাইনিং অন্ধকার, রিয়াদ নেই। তবে সে কি বেডরুমের বারান্দায় গিয়েছে সিগারেট ফুঁকতে? মীরা বেডরুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও থেমে গেল। ডাইনিংয়ের সাথে থাকা বড় বারান্দার গ্লাস ডোরটা অল্প খোলা। ওই বারান্দাটায় একটা দোলনা আছে, মীরার খুব প্রিয় দোলনাটা। সে সুযোগ পেলেই এখানে এসে বসে। রিয়াদ তার মানে এইখানে এসে দোলনায় বসে আরাম করে সিগারেট টানছে। নিশ্চয়ই সিগারেটের ছাই ফেলে দোলনা আর ফ্লোর ময়লা করছে। রিয়াদকে একটা কড়া বকা দেওয়ার জন্য মুচকি এসে বারান্দার দিকে পা বাড়ালো মীরা। মনে মনে ভেবে নিল দুজনে একটু সময় কাটাবে দোলনায় বসে, একটু অল্প স্বল্প রোমাঞ্চ না হয় হবে। লজ্জারাঙা গাল নিয়ে মীরা বারান্দার দিকে এগিয়ে গেল। গ্লাস ডোরের কাছে এসে রিয়াদকে ঝাড়ি দেওয়ার জন্য মুখ খুলতেই চমকে দাঁড়িয়ে গেল। রিয়াদ কারোর সাথে যেন কথা বলছে, পৌরশালী কণ্ঠের চাপা স্বর ভেসে আছে। মীরা অবাক হলো, এত রাতে কার সাথে কথা? সে পা টিপে টিপে আস্তে করে বারান্দার মাঝখানে গিয়ে দাঁড়ালো। অল্প দূরে বারান্দার শেষ প্রান্তে রেলিং ঘেঁষে তার দিকে পেছনে ফিরে দাঁড়িয়ে আছে রিয়াদ। আবছা অন্ধকারেও মীরা তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। একটু মনোযোগ দিতে মীরার কানে ভেসে আসলো রিয়াদের বলা একটা লাইন, কে যে বলো, তোমার যে সুন্দরী জগতে কে আছে? মীরার কানে যেন কথাটা ঠিকমতো ঢুকল না। সে অবিশ্বাসী চোখে তাকালো রিয়াদের দিকে। রিয়াদ এইবার আরেকটা বাক্য বলল, ধর, ঘরে বউ আছে তো কি হয়েছে? ও কি তোমার মতো সুন্দরী নাকি? আমার মন প্রাণে তো শুধু তুমি। মীরা বিস্ফোরিত চোখে তাকালো রিয়াদের দিকে। পা দুটোতে বল অনুভব করতে পারল না সে। তার মনে হচ্ছে এখনই সে ফ্লোরে পড়ে যাবে। তার চারপাশ কেমন জানি স্তব্ধ হয়ে গেল। নিজেকে আবিষ্কার করলো মহাশূন্যে। তার চারপাশে ঘোর অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না। সে কিছুতেই নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার অবিশ্বাসী মন বারবার তার নিজেকেই প্রশ্ন করছে, রিয়াদ অন্য একটা মেয়ের সাথে প্রেমালাপ করছে? রিয়াদ পরকীয়া করছে? মীরার নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। শ্বাস ফেলতেও তার কষ্ট হচ্ছে। নিজের শ্বাস ফেলার শব্দটা যেন বিষাক্ত লাগছে তার কানে। সে ছলছল চোখে রিয়াদের দিকে তাকিয়ে অপেক্ষা করছে এরপর সে কি বলবে তা শোনার জন্য। রিয়াদ খুশি গলায় বলল, আজকে তোমার সাথে দেখা করে অনেক ভালো লেগেছে। আমার আরও কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু বাসায় পার্টি ছিল। যদিও বাসায় এসে মিথ্যে বলে কাটিয়ে নিয়েছি। আজ এই অ্যানিভার্সারি নামক প্যারাটা না থাকলে আরও কিছুক্ষণ সময় কাটাতে পারতাম। রিয়াদ কথাটা বলেই থামল। ফোনের অপর পাঁচজন হয়তো কিছু বলছে সেটা শুনল। তারপর তাচ্ছিল করে বলল, আরে না, এসব অ্যানিভার্সারি নামক ন্যাকামি আমার পছন্দ না। এসব আমার বইয়ের ন্যাকামি, যত সব। মীরা আর ঠিক থাকতে পারল না। তার মাথা ঘুরছে, পা টলছে। সে বারান্দার গ্রিল ধরে নিজের পতন ঠেকালো। মুখ থেকে চাপা কান্না বের হয়ে আসলো। নিস্তব্ধ রাতে মীরার চাপা কান্নার শব্দ রিয়াদের কানে পৌঁছতে সময় লাগল না। সে ঝট করে পিছন ফিরে তাকালো। মীরাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভূত দেখার মতো চমকে গেল। দ্রুত কলটা কেটে দিল। চারিদিকে আবছা অন্ধকারেও তাদের একে অন্যের মুখ দেখতে ওদের অসুবিধে হলো না। মীরার চোখের পানি রিয়াদ স্পষ্ট দেখতে পাচ্ছে। মীরা 2 হাত দূরত্বে দাঁড়িয়ে রিয়াদের চোখে মুখের ভয় দেখতে পাচ্ছে। রিয়াদ থতমত খেয়ে কি করবে, কি বলবে ভেবে পেল না। সে ঢোক গেলে মৃদুস্বরে বলল, মীরা আসলে। মীরা হাউমাউ করে কেঁদে উঠল। আচমকা কান্নার শব্দে রিয়াদ ঘাবড়ে গেল। এই সময়ে কান্নার স্বর কেউ শুনলে ঝামেলা হয়ে যেতে পারে। তাই সে মীরাকে শান্ত করার জন্য এগিয়ে গিয়ে ধরল। সে মীরার 2 কাঁধে হাত রাখতেই মীরা ধাক্কা মেরে সরিয়ে দিল রিয়াদকে। ধাক্কাটা এতই জোরে ছিল যে রিয়াদ ছিটকে গিয়ে দোলনার উপরে পড়ে গেল। তার হাত থেকে ফোনটা পড়ে গেল ফ্লোরে। মীরা আর দাঁড়ালো না। সে ফ্লোর থেকে রিয়াদের ফোনটা তুলে নিয়ে হাউমাউ করে কান্না করতে করতে বেডরুমের দিকে ছুটি দিয়ে বিকট শব্দে দরজা লাগিয়ে দিল। রিয়াদও পিছু পিছু দৌড়ে গেল। দরজায় হালকা আঘাত করে চাপা স্বরে মীরাকে ডাকল, যেন তার বাবা মা শব্দ না পেয়ে জেগে না যায়। কিন্তু রিয়াদের চেষ্টা বৃথা। বেডরুমের দরজা লাগানোর বিকট শব্দ আর মীরার কান্নার শব্দে রিয়াদের বাবা মা হন্তদন্ত হয়ে ছুটে এলো। রিয়াদকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কি হয়েছে জানতে চাইল।
রিয়াদ যথাসম্ভব নিজেকে সামলালো। কিছুটা সময় নিয়ে সুন্দর করে বলল, তেমন কিছু না, একটু ঝগড়া হয়েছে। আজ এমনিতেও দেরি করে এসেছি, তার উপর তোমরা তাকে বাচ্চা নিতে চাপ দিয়েছ। এসব নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। তোমরা যাও, আমি সামলে নিব। রিয়াদের কথা শেষ হওয়ার সাথে সাথেই বন্ধ দরজার ওপাশ থেকে মীরা চিৎকার করে বলল, বিশ্বাসঘাতক, প্রতারক, চরিত্রহীন, লজ্জা করে না মিথ্যা কথা বলতে? রিয়াদের মা আমিনা বেগম চোখ বড় বড় করে রিয়াদের দিকে তাকালো। প্রশ্ন করল, বৌমা এসব কি বলছে? কি হয়েছে তোদের মাঝে? রিয়াদ বিরক্ত হয়ে বলল, উফ মা, তোমরা যাও তো, আমাদের ব্যাপার আমাদেরকে সামলাতে দাও। রিয়াদের বাবা মা কিছুই বুঝতে পারল না। আমিনা বেগম দরজায় করাঘাত করে বললেন, বৌমা, দরজা খোলো, কি হয়েছে আমাকে বলো। মীরা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আপনার ছেলে আমাকে শেষ করে দিয়েছে মা। ও অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করে বেড়াচ্ছে। আমিনা বেগম বিস্ফোরিত চোখে তাকালো রিয়াদের দিকে। রিয়াদের বাবা রিয়াদের কাজ ঝাঁকিয়ে প্রশ্ন করল, এসব কি বলছে বৌমা? এসব কি সত্যি? উত্তর দে। রিয়াদ চোখ বন্ধ করে ফেলল। এই পরিস্থিতি কিভাবে সামলাবে তার কিছুই সে বুঝতে পারছে না। এত সতর্কতা অবলম্বনের পরেও যে মীরা বিষয়টা জেনে ফেলবে তা তার ধারণার বাইরে ছিল। সে এরকম কল্পনাতেও আনেনি। তাই এই অবস্থায় পড়লে সে কি করবে এরকমটা কখনো ভেবেও রাখেনি। এক বিভীষিকাময় রাত পার করল রিয়াদের পরিবারের সবাই। ফজরের আজান দিয়ে দিয়েছে, চারিদিক ফর্সা হতে শুরু করেছে, কিন্তু মীরা এখনো দরজা খোলেনি। আমিনা বেগম দরজার সামনে দেয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। একটু পরপর ক্লান্ত গলায় মীরাকে ডাকছে। রিয়াদ মায়ের সামনে মাথা নিচু করে গুটিসুটি মেরে ঠায় দাঁড়িয়ে আছে। রিয়াদের বাবা ড্রয়িং রুমের সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। আমিনা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন, ভাঙা গলায় ডাকলেন, মীরা মা, দরজাটা খোলো, আমার কথা শোনো। আমরা সবাই মিলে একসাথে বসে এর একটা সমাধান নিশ্চয়ই বের করতে পারবো। দরজা বন্ধ করে থাকাটা কোনো সমাধান না মা। ভেতর থেকে কোনো উত্তর এলো না। আমিনা বেগম দরজায় কান পাতলেন। মীরা এতক্ষণ দরজা না খুললেও কিছুক্ষণ পরপর তার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। মাঝে মাঝে আমিনা বেগমের কথার উত্তর দিচ্ছিল, এখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু অনেকক্ষণ যাবৎ কোনো সাড়া শব্দ নেই তার। আমিনা বেগমের বুকটা ধক করে উঠল। মেয়েটা কোনো অঘটন ঘটাচ্ছে না তো? আমিনা বেগম অস্থির হয়ে দরজায় আঘাত করলেন, বললেন, মীরা, দরজাটা খোলো, আগে প্রমাণ হোক রিয়াদ এমন কিছু করেছে কিনা। তুমি তো শুধু ওকে ফোনে কথা বলতে শুনেছ। আগে সব কিছু ভালোভাবে আমরা জানি, তারপর তুমি যা শাস্তি দিবে ও মেনে নেবে। ভেতর থেকে আবারও কোনো উত্তর এলো না। আমিনা বেগম চিৎকার করে স্বামীকে ডাকলেন। রিয়াদের বাবা উঠে এলেন। তিনিও দরজায় করাঘাত করতে লাগলেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মীরা বিছানার উপর একভাবেই বসে আছে। সারা রাত কান্নার কারণে তার চোখ মুখ লাল হয়ে গেছে। বাড়ির এত শোরগোলে তার কথা বলতে ইচ্ছে করছে না। ওরা চাইলে দরজা ভেঙে ফেলতে পারে, তাতেও তার কোনো কিছু যায় আসে না। আর কোনো প্রমাণেরও প্রয়োজন নেই। সে যা যা শুনেছে এরপর আর কোনো কিছু জানার বাকি থাকে না। দরজা ধাক্কাধাক্কির করার সময় কলিং বেল বেজে উঠল। আমিনা বেগম স্বামীর মুখের দিকে বিস্ময় নিয়ে তাকালেন। এত ভোরে কারা এলো? রিয়াদের বাবা দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। পিপ হোল দিয়ে দেখল মীরার মা বাবা বাইরে দাঁড়িয়ে আছে, সাথে আছে মীরার ভাই। দরজা খুলে দিতেই ওরা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকল। মীরার বাবা রাগী কণ্ঠে বললেন, আমার মেয়ে কোথায়? কি করেছে আপনার ছেলে আমার মেয়ের সাথে? শ্বশুরবাড়ির লোকজনকে দেখে রিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়ল। মীরা এই অল্পতেই স্বামীর সম্মানের তোয়াক্কা না করে তার বাপের বাড়িতে খবর দিয়ে দেবে তা সে ভাবেনি। মীরার মা ছুটে গেলেন মীরার বেডরুমের দরজার দিকে। দরজায় আঘাত করে বললেন, মীরা, দরজা খোল, আমরা এসেছি। মীরা যেন এই ডাক্তারই অপেক্ষা করছিল এতক্ষণ। রাতে সে কল করে বাবা মাকে সব জানিয়েছে। সে বিছানা থেকে উঠে ছুটে গিয়ে দরজা খুলে দিল। মা বাবাকে দেখে সে হাউমাউ করে কান্না করে দিল। মাকে জড়িয়ে ধরে বিলাপ করে বলল, আমার সব শেষ হয়ে গেছে মা, আমার সংসার শেষ হয়ে গেছে। বিলাপ করতে করতে মীরা তার মাকে জড়িয়ে ধরেই ফ্লোরে বসে পড়ল। ড্রয়িং রুমে মিটিং বসেছে, সবার মুখ থমথমে। মীরা তার মায়ের কাছে বসে এখনো গুনগুন করে কাঁদছে। রিয়াদের বাবা গলা পরিষ্কার করে মীরার বাবাকে উদ্দেশ্য করে বলল, দেখুন বিআই সাহেব,
মীরা যা বলছে তার অর্থ হচ্ছে সে রিয়াদকে ফোনে কথা বলতে শুনেছে। কথা বলা শোনাতে তো এটা প্রমাণ হয় না ও পরকীয়া করছে। আমরা কোনো সলিড প্রমাণও তো দেখিনি। হতে পারে কোনো বন্ধুর সাথে কথা বলছিল। ঘুমের ঘরে মীরা সেটা ভুল শুনেছে। মীরা তার মায়ের কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসল। চোখের পানি মুছে কঠিন স্বরে বলল, আপনারা প্রমাণ দেখতে চান? ঠিক আছে, আমি দেখাচ্ছি। বলেই মীরা তার শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা রিয়াদের ফোনটা বের করল। এক কোণায় দাঁড়িয়ে থাকা রিয়াদ মনে মনে শিট বলে চোখ বন্ধ করে ফেলল। মীরা যখন তার ফোনটা সহ দরজা লাগিয়ে দিয়েছিল তখনই সে বুঝে গিয়েছিল যে তার খেল খতম। তারপরও সে আশায় ছিল যে মীরা অন্তত ফোনটা বড়দের কাউকে দেখাবে না, সেই নিয়ে শুধু দেখবে। রিয়াদ মনে মনে ভেবে রেখেছিল মীরা সব কিছু দেখে নিলেও পরবর্তীতে মিষ্টি মিষ্টি কথা বলে হাত পা ধরে মাপ চেয়ে নেবে। কিন্তু এখন তো মীরা তার পুরো মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। এটা সে হতে দিতে পারে না। রিয়াদ এগিয়ে এসে বলল, মীরা প্লিজ ঘরে চলো, আমরা নিজেরাই কথা বলি। বড়দের কেন টানছ এখানে? মীরা কঠিন দৃষ্টিতে তাকালো রিয়াদের দিকে। কান্না ভেজা লাল চোখে এমন দৃষ্টি দেখে রিয়াদ কিছুটা ভয় পেয়ে গেল। মীরা কোনো কিছুর তোয়াক্কা না করে রিয়াদের ফোনের লক খুলে গ্যালারিতে ঢুকল। রিয়াদ এবার অস্থির হয়ে গেল। মীরার কখনো রিয়াদের ফোন ঘাটার অভ্যাস ছিল না, আর নয়তো প্রচণ্ড বিশ্বাস করতে বলে হয়তো ফোন ঘাটত না। তাই রিয়াদ পরকীয়া প্রেমের ব্যাপারে তেমন কোনো সতর্কতা অবলম্বন করেনি, এমনকি সিকিউরিটি লকও দেয়নি কোনো কিছুতেই। গ্যালারিতে ঢুকলে মীরা খুব সহজে সিক্রেট ফোল্ডারটা খুঁজে পেয়ে যাবে। রিয়াদের শরীরের ঘাম এসে গেল। সে বেপরা হয়ে উঠল মীরার হাত থেকে ফোনটা নেওয়ার জন্য। সে ধমক দিয়ে বলল, মীরা, বলেছি না রুমে চলো। মীরার দিকে এগিয়ে মীরার হাত ধরতে গেলে মীরার ভাই ঢাল হয়ে দাঁড়ালো রিয়াদের সামনে। ঠান্ডা কণ্ঠে বলল, আপুকে আগে আপুর কাজটা করতে দিন দুলাভাই, এরপর আপু ডিসাইড করবে আপু আপনার সাথে রুমে যাবে কি যাবে না। রিয়াদ আর বাড়াবাড়ি করতে পারল না। সে রক্তচক্ষু নিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে বাকি সবার দিকে তাকালো। সবার দৃষ্টি মীরার হাতের ফোনের দিকে। মীরা মিনিট দুইকের মধ্যে রিয়াদের সিক্রেট ফোল্ডারটা খুঁজে পেয়ে গেল। এত সহজে পেয়ে গিয়ে তাচ্ছিল ভরে একটু হাসল। রিয়াদ তার কুকর্ম লোকাতে কোনোরূপ সিকিউরিটি দেয়নি, তার মানে সে মীরাকে এতটাই বোকা ভাবত। আসলেই তো মীরা বোকা না হলে কি আর এই 2 বছরের মাথায় স্বামীর পরকীয়া ধরা পড়ে? ফোল্ডারে ঢুকে মীরার মাথা ঘুরে গেল। এত ছবি ওই মেয়ের সাথে তার গণনার বাইরে। সারা রাত ফোনটা মীরার কাছে থাকলেও সে একা একা ফোন চেক করতে সাহস পায়নি। সে ছলছল চোখে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। চোখের পানির কারণে ঝাপসা হয়ে এলো ছবিগুলো। মীরার মা ওর হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো দেখে আটকে উঠলেন। হাত দিয়ে চোখ ঢেলে বললেন, হাই আল্লাহ। মীরার বাবা ছো মেরে ফোনটা নিয়ে গেল নিজের হাতে। একে একে সবাই দেখল। রিয়াদের মা ছেলের কর্মকাণ্ড দেখে শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদতে থাকলেন। রিয়াদের বাবা উঠে গিয়ে ছেলের গালে সপাটে চর বসিয়ে দিলেন। তিনি তেড়ে গিয়ে ছেলেকে কিল ঘুষি মারতে চাইলে মীরার ভাই তাকে ধরে শান্ত করে সোফায় বসিয়ে দিল। ছেলের কাজে লজ্জিত হয়ে মাথায় হাত রেখে বসে রইলেন তিনি। চরখের রিয়াদ দেয়ালে এক হাত রেখে সেখানে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার ধারণাতে ছিল না এমন কিছু ঘটবে আজকে। এত রাতে উঠে কথা বলতে যাওয়ার জন্য আফসোস হলো তার। আজ কথা বলতে চায়নি সে, কিন্তু ওর প্রেমিকার জোরাজোরিতেই কথা বলতে হয়েছিল। সেটাই কাল হয়ে দাঁড়ালো তার জন্য। নীরবতা ভাঙলেন রিয়াদের বাবা। তিনি মীরার বাবার দিকে হাত জোর করে কান্নাকাটি করে বললেন, বিআই সাহেব, আমি আপনার কাছে লজ্জিত। আমি আপনার কাছে মাপ চাইছি। আমার ছেলেও মাপ চাইবে। ও একটা ভুল করে ফেলেছে। আমরা ওর ভুল শুধরে নিব। দরকার হলে ওকে নাকে খড় দিবে। বৌমার পায়ে ধরে মাপ চেয়ে তবেই সংসার শুরু করবে, তার আগে নয়। তারপর ছেলেটিকে তাকিয়ে বললেন, দাঁড়িয়ে আসিস কেন? বৌমার পায়ে ধরে ক্ষমা চেয়ে বৌমাকে নিয়ে ঘরে যা। মীরা প্রতিবাদ করে উঠল, একদম না, ওই চরিত্রহীন আমাকে দ্বিতীয়বার ছবে না। রিয়াদের মা অনুরোধ করে বলল, ক্ষমা করে দাও বৌমা, তুমি যা শাস্তি দিবে ও তাই মাথা পেতে নিবে। এরপর আর কখনো এমন করবে না। আমরা তোমাকে কথা দিলাম। আপনার ছেলের জন্য একটাই শাস্তি মা, আর এটা দিতে পারলে তবেই আমি শান্তি পাব। রিয়াদের বাবা যেন আশার আলো দেখতে পেলেন। তিনি বললেন, অবশ্যই অবশ্যই, তুমি যা বলবে তাই ও মাথা পেতে নিবে। বলো মা, তুমি কি চাও? মীরা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে
কান্নার বেগ আটকালো। নিজেকে কিছুটা সামলে কান্না ভেজা কঠিন কণ্ঠে বলল, ডিভোর্স, ডিভোর্স চাই আমি, ডিভোর্স চাই। বাক্যটা রিয়াদের কানে ঢুকতে সে ঝট করে ঘুরে তাকালো মীরার দিকে। মীরা শূন্য দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে কোনো অনুভূতির লেশমাত্র নেই। রিয়াদের বুকের ভেতরে হুট করে কেমন জানি একটা লাগলো। তার বিশ্বাস করতে কষ্ট হলো যে মীরা ডিভোর্স চাইতে পারে। মীরার মতো নরম স্বভাবের মেয়ে এত কঠিন সিদ্ধান্ত কিভাবে নিতে পারে? মীরার কথা শুনে আমিনা বেগম আঁতকে উঠে বললেন, এসব কি বলছো বৌমা? মীরার বাবা মাও বিস্ময়ে তাকালো মীরার দিকে। স্বামী পাগল মেয়ে যে এত সহজে এত বড় সিদ্ধান্ত নেবে তা তারাও ভাবেনি। রিয়াদের বাবা চমকে গেলেন মীরার মুখে এমন কথা শুনে। তিনি এরকম কথা আশা করেনি। ডিভোর্স হলে আরেকবার লোক জানাজানি হয়ে গেলে মান সম্মানের কিছুই বাকি থাকবে না। তাই তিনি ঘরোয়াভাবে ব্যাপারটা নিষ্পত্তি করতে চান। ভেতরে ভেতরে তিনি অনেকটা ঘাবড়ে গেলেও বাইরে সেটা প্রকাশ করলেন না। মীরাকে বোঝানোর সুরে বললেন, রাগের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বৌমা। এখন তোমার মনের অবস্থা ভালো না। তুমি নিজেকে একটু সামলাও, তারপর বুঝে শুনে সিদ্ধান্ত নাও। আমি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। আমি এই মুহূর্তে আমার বাবা মায়ের সাথে চলে যাব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করুন। মীরার কঠিন কথায় পুরো ঘরে পিনপতন নীরবতা নেমে আসলো। মীরার বলিষ্ঠ কণ্ঠস্বরে এমন কথা শুনে রিয়াদের অন্তর কেঁপে উঠল। সে বুঝতে পারল কি ভুল সে করেছে। সে কোনো কিছু না ভেবে মীরার সামনে হাঁটু ভেঙে বসে পড়ল। হাত জোর করে মিনতি করে বলল, এত বড় সিদ্ধান্ত নিও না মীরা। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার মনে কোনো কষ্ট দেব না। একটা বার বিশ্বাস করে দেখো, এরপরও যদি বিশ্বাস ভাঙি তখন যা শাস্তি দিতে চাও দিও। বলো মীরা, ক্ষমা করেছ? মীরার মুখের ভাবভঙ্গির তেমন কোনো পরিবর্তন হলো না। রিয়াদের কথায় তার চোখের পাপড়ি পর্যন্ত নড়ল না। রিয়াদ কম্পমান চোখের উত্তরের অপেক্ষায় মীরার দিকে তাকিয়ে রইল। কিন্তু মীরার ইস্পাত কঠিন মুখভঙ্গি দেখে তার অন্তরের কাঁপুনি আরও বেড়ে গেল। শুকনো ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিল রিয়াদ। তারপর দুহাত দিয়ে মীরার পা জড়িয়ে ধরল। কাদো কণ্ঠে বলল, তুমি এত কঠিন হতে পারো না মীরা। আমাকে না তুমি ভালোবাসো? ভালোবাসার দোহাই দিয়ে মাফ করে দাও। একবার মাফ করে দিয়েই দেখো, আমাদের সুন্দর একটা সংসার হবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে। কয়েক ঘন্টা আগেও না তুমি বাচ্চার কথা বলেছিলে? রিয়াদের মুখে বাচ্চার কথা শোনা মাত্রই মীরার মাথায় আগুন জ্বলে গেল। সে দুহাত দিয়ে সজোরে ধাক্কা দিয়ে রিয়াদকে সরিয়ে দিয়ে শটান দাঁড়িয়ে পড়ল। রিয়াদ এক হাত ফ্লোরে ভর দিয়ে কোনো মতেই নিজেকে সামলালো। সে বিস্ময় নিয়ে তাকালো রাগে ফুঁসতে থাকা মীরার দিকে। মীরা রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, কাপুরুষ, চরিত্রহীন, কি ভেবেছিস তোর মিষ্টি কথায় আমি সব ভুলে যাব? কখনোই না। বাচ্চার দোহাই দিয়ে, ভালোবাসার দোহাই দিয়ে তুই আমাকে আটকাতে পারবি না। আমি এক্ষণে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। মীরা বড় বড় পা ফেলে দরজার দিকে এগিয়ে যেতে চাইলে রিয়াদ ফ্লোরে বসা অবস্থায় হামাগুড়ি দিয়ে মীরার পা ধরে ফেলল। মীরা থামল না। সে রিয়াদের হাতে লাথি মেরে পা ছাড়িয়ে নিয়ে দরজা খুলে দ্রুত পায়ে বেরিয়ে গেল। মীরার ভাইও ছুটে গেল বোনের পিছু পিছু। রিয়াদের বাবা মা এতক্ষণ হতবাক হয়ে সব দেখছিলেন। মীরা বের হয়ে যাওয়ার সাথে সাথেই আমিনা বেগম হাহাকার করে উঠলেন। তিনি মীরাকে আটকানোর জন্য সোফা থেকে উঠে মীরার পিছু পিছু ছুটে যেতে চাইলেন, কিন্তু পারলেন না। দরজার কাছে যাওয়া মাত্রই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। রিয়া স্থির হয়ে বসে রইল ফ্লোরে। প্রথমে মীরাকে বাড়ি থেকে চলে যেতে দেখল, আর এখন নিজের অসুস্থ মাকে জ্ঞান হারিয়ে পড়ে যেতে দেখল। সমস্ত ঘটনায় রিয়াদ পাথর হয়ে গেল। সবকিছু এত তাড়াতাড়ি এলোমেলো হয়ে যাবে সে ভাবেনি। মীরাকে আটকানো সম্ভব হয়নি। সে সবকিছু ছেড়ে ছেড়ে চলে গেছে। রিয়াদ একা ঘরে স্থির হয়ে বসে আছে। আমিনা বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও চোখে মুখে পানি দেওয়ার পরপরই ওনার জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু রিয়াদের বাবা কোনো রিস্ক নিতে চাননি। তাই তিনি হাসপাতালে নিয়ে গেছেন আমিনা বেগমকে। পুরো বাসায় রিয়াদ এখন একা। তার এখনও বিশ্বাস হচ্ছে না যে মীরা তাকে একা ফেলে চলে গেছে। রাত থেকে সকাল পর্যন্ত পুরোটা সময় তার বিশ্বাস ছিল মীরাকে বুঝিয়ে শুনিয়ে মাপছিয়ে নেওয়া যাবে, কিন্তু মীরা যে এতটা কঠিন হতে পারে তা তার ধারণাতেও ছিল না। রিয়াদের বাবা আমিনা বেগমকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন। দুজনের চেহারার অবস্থায় মলিন। হাসপাতাল থেকে ফেরার পথে মীরাদের বাসায় গিয়েছিল দুজনেই। মীরাকে আবারও বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ফল হলো না।
রিয়াদ বাবা মার সামনে গিয়ে দাঁড়ালো, প্রশ্ন করলো, এখন শরীরটা কেমন মা? আমিনা বেগম তীর্যক দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। সে দৃষ্টিতে শুধু ঘৃণা। ছেলের কথার উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে ঘরে চলে গেলেন। রিয়াদের বাবাও কোনোরকম কথা না বলে স্ত্রীকে অনুসরণ করলেন। রিয়াদ কিছুক্ষণ অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। এরপর কি মনে করে রেডি হয়ে অফিসে চলে গেল। অফিসে বসে সারাক্ষণ মীরার সাথে কথা বলার চেষ্টা করে গেল, কিন্তু মীরা ফোন তুলল না। এমনকি এক পর্যায়ে মীরা ফোন সুইচ অফ করে দিল। রিয়াদ তাও থামল না, মীরার বাসার প্রতিটা ফোনেই কল দিল। কল দিয়ে অনুনয় করল মীরার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য, কিন্তু মীরা কথা বলল না। এক পর্যায়ে প্রত্যেকেই বিরক্ত হয়ে রিয়াদের নাম্বার ব্লক করে দিল। অফিস শেষ হতে রিয়াদ ছুটে গেল মীরাদের বাড়িতে, কিন্তু বাড়ির দরজায় বড় একটা তালা ঝুলানো। রিয়াদ অনেকক্ষণ সিঁড়িতে অপেক্ষা করল, কিন্তু ওরা ফিরল না। ফোনে কল করে লাভ হলো না, কারো ফোনে কল ঢুকল না। প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করেও তেমন কিছু জানা গেল না। রিয়াদ বাড়ি ফিরল রাত 10টায়। দরজা খুলে বিধ্বস্ত রিয়াদকে দেখে আমিনা বেগম আঁতকে উঠলেন। রিয়াদ রোবটের মতো আমিনা বেগমকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আমিনা বেগম কয়েকবার দরজায় নক করলেও দরজা খুলল না। ঘরে ঢুকে ওই অবস্থাতেই সে বিছানায় শুয়ে পড়ল। আগের মতো সব ঠিক থাকলে এতক্ষণে মীরার কাছে কয়েক দফা বকা খেতে হতো দেরি করার জন্য। মীরা ওকে ঠেলে ঠুলে পাঠাতো ফ্রেশ হতে, কিন্তু এখন মীরা নেই। বাইরের সামান্য সুখের জন্য সে তার ঘরের অফুরন্ত সুখ হারিয়েছে। এই কথা মনে আসতেই রিয়াদের মাথায় আসলো তার প্রেমিকা আজ সারাদিন একবারের জন্য কল করেনি। গতরাতে কল কাটার পর তার আর কোনো খবর নেই। মেয়েটি কি রিয়াদের অবস্থা বুঝতে পেরেছে? না, ওর তো বোঝার কথা না। রিয়াদ বিছানায় উঠে বসল, ফোন বের করে কল করল তার প্রেমিকাকে। ঘরের সুখ যেহেতু চলে গেছে, তাই বাইরের সুখ দিয়ে মনটাকে ভোলানো যাক। কিন্তু কল করে সে আশাহত হলো, তার প্রেমিকার নাম্বার বন্ধ। রাগে দুঃখে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। টানা 3-4 দিন মীরার বাসায় গিয়েও তাদের কাউকেই পেল না রিয়াদ। এমনকি ফোনেও কল করে কোনো লাভ হলো না। সবাই তার নাম্বার ব্লক করে রেখেছে। অন্য নাম্বার থেকে কল করলে রিয়াদের সাথে ভালোভাবে কথা বলে না, কোনো প্রশ্নের উত্তরও দেয় না কেউ। 5 দিনের মাথায় মীরাদের বাসায় গিয়ে দেখল দরজায় আর তালা ঝোলানো নেই। রিয়াদ অস্থির হয়ে কলিং বেল টিপতে থাকল। দরজা খুললেন মীরার বাবা। এতবার কলিং বেল টিপায় তিনি বেজার বিরক্ত হয়েছেন। রিয়াদকে দেখে তার কপালের ভাঁজ শিথিল হলো। জিজ্ঞেস করল, তুমি এখানে? রিয়াদ অস্বস্তি নিয়ে বলল, আসসালামু আলাইকুম বাবা। গত কয়েকদিন যাবৎ আপনাদের খোঁজে অনেকবার এসেছি, কিন্তু পাইনি। আপনাদেরকে কল করেও কোথাও গিয়েছেন তাও জানতে পারিনি। আমরা গ্রামের বাড়ি গিয়েছিলাম, গতকাল রাতে ফিরেছি। মীরার মানসিক অবস্থার উন্নতির জন্য জায়গা পাল্টানো প্রয়োজন ছিল। রিয়াদের মনে কিছুটা আশার সঞ্চয় হলো। যেহেতু অন্য জায়গা থেকে ঘুরে এসেছে, এখন নিশ্চয়ই মীরার মনটা একটু ভালো। এখন পা ধরে মাপছে সব ঠিকঠাক করে নেওয়ার সুযোগ রয়েছে। রিয়াদ উৎফুল্ল কণ্ঠে বলল, আমি মীরার সাথে দেখা করতে এসেছি, ওর সাথে আলাদা একটু কথা বলতে চাই। মীরার বাবা কঠিন কণ্ঠে বললেন, মীরা বান্ধবীদের সাথে দেখা করতে গিয়েছে, কখন ফিরবে জানি না। তোমার মন চাইলে তুমি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করো। রিয়াদের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল মীরার বাবা। রিয়াদ হতভম্ব হয়ে গেল এমন কাজে। সে ভেবেছিল অন্তত ভেতরে নিয়ে বসতে দেবে। একসময় এই বাড়িতে তার কত কদর ছিল। মেয়ে জামাই বলে যত্নের শেষ ছিল না, আর আজ ঘরে ঢুকতে পর্যন্ত দেয়নি। রিয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসলো। রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসে অপেক্ষা করতে লাগলো মীরার জন্য। মীরা ফিরল আরও 1.5 ঘন্টা পর। চায়ের দোকানে বসে লাল 3 পিস পরিহিত সাজগোজ করা মীরাকে চিনতে অসুবিধা হলো না রিয়াদের। মীরা খুব হাসি খুশি মেজাজে একটা রিকশা থেকে নামল। নেমে হাত নাড়িয়ে বিদায় দিল রিকশায় বসে থাকা বান্ধবীকে। মীরার বান্ধবী রিকশা নিয়ে অন্য রাস্তায় ঢুকে যাওয়া অবধি রিয়াদ অপেক্ষা করলো চায়ের দোকানে। রিকশাটা চলে যেতেই সে মীরার রাস্তা আটকে দাঁড়ালো। পা থেকে মাথা পর্যন্ত মীরাকে পর্যবেক্ষণ করে সে অবাক হলো। এত তাড়াতাড়ি মীরা নিজেকে সামলে ফেলল। বিন্দু পরিমাণ সুখের ছায়া পর্যন্ত নেই তার মাঝে। মীরা রিয়াদকে দেখে প্রথমে চমকে গিয়েছিল। সেকেন্ডের মাঝে তার মুখভঙ্গি পরিবর্তন হয়ে কঠিন হয়ে গেল। কড়া কণ্ঠে বলল, রাস্তা ছাড়ো, যেতে দাও। মীরা প্লিজ, আমার কথা শোনো,
চলো একসাথে বসে একটু কথা বলি। নেভার। তোমার সাথে আমার কথা হবে কোর্টে, ডিভোর্স লয়ারের সামনে। যদি ভেবে থাকো মিষ্টি কথায় আমাকে ভুলিয়ে দেবে, তবে ভুল ভাবছো। আমি মিষ্টি কথায় ভুলবো না, এক চুলও ছাড়বো না। রিয়াদ আকুল হয়ে অনুরোধ করে বলল, একবার ক্ষমা করে দাও, আমি শুধরে যাব। কোনোদিন আর কোনো কষ্ট দিব না তোমায়। মীরা রিয়াদের কথায় মুখ ঝামটা দিয়ে রিয়াদকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে রিয়াদ মীরার হাত চেপে ধরল। কঠিন বজ্রমুষ্টি ছাড়ানোর জন্য মীরা হাত মোচড়াল, কিন্তু এতে মুষ্টি আরো কঠিন হলো। রিয়াদ আক্রমণাত্মক ভঙ্গিমায় বলল, এত তেজ কেন দেখাচ্ছ? ডিভোর্স দিতে চাও? খুব শখ? সমাজের ডিভোর্সি মেয়েদের অবস্থা জানো? ডিভোর্স দেওয়ার পর মানুষের কথা সহ্য করতে হবে তোমাকে। আধা বুড়ো কাউকে ধরে বিয়ে করে দেবে, তখন মজা বুঝবে। মানলাম আমার দোষ আছে, আমি ক্ষমা চাচ্ছি তার জন্য। কিন্তু ডিভোর্সের কথা তুমি বলো কোন হিসেবে? এরকম একটু একটু দোষ সব পুরুষেরই থাকে, তাই বলে কি সব মেয়েরা ডিভোর্স দিয়ে দিচ্ছে স্বামীকে? শোনো, সোনার আংটি যেমন বাঁকা হলেও দাম কমে না, তেমনি পুরুষেরও একটু একটু দোষ থাকলেও কিছু হয় না, বুঝেছ? রিয়াদের ধমকে মীরা কেঁপে উঠল। চায়ের দোকান থেকে অনেকগুলো লোক তাদের দিকে তাকিয়ে আছে। অস্বস্তিতে মরে যেতে ইচ্ছে হচ্ছে মীরার। সে চাপা স্বরে বলল, ছাড়ো আমার হাত, এখানে অসভ্যতা করো না, সবাই দেখছে। হাত ছাড়ার বদলে রিয়াদ আরও জোরে হাত চেপে ধরে বলল, ছাড়ব, তবে এক শর্তে। তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি ফিরে যাবে এবং সব ভুলে আগের মতো লক্ষ্মী মেয়ের মতো সংসার করবে। আর আশেপাশের কাউকে এই ব্যাপারে কিছু বলবে না। কেউ জেনেও থাকলে বলবে এটা ভুল বোঝাবুঝি ছিল। মীরা ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল, বলল, তোর সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তোর সাথে আবার সংসার শুরু করার প্রশ্নই আসে না। এটা বলেই মীরা একদলা থুতু ছুঁড়ে দিল রিয়াদের মুখে। এরপর দৌড়ে গেট পেরিয়ে বাসার ভেতরে চলে গেল। গায়ে মুখে থুতু নিয়ে রিয়াদ আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। চায়ের দোকান থেকে হালকা হাসির শব্দও কানে আসলো তার। মীরা হাঁপাতে হাঁপাতে দরজায় করাঘাত করল। ভেতর থেকে মীরার বাবা ভাবলেন রিয়াদ বোধহয় আবার এসেছে। তিনি দরজা খুলে বললেন, তুমি খামোখা বিরক্ত করছো রিয়াদ, মীরা বাড়িতে নেই। কথা শেষ করে উনি মীরাকে দেখে বিস্মিত হলেন। বড় বড় শ্বাস ফেলে মীরা এক প্রকার দৌড় দিয়ে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে তার বাবার দিকে তাকিয়ে বলল, ওই চরিত্রহীন আমার রাস্তা আটকে দাঁড়িয়েছিল বাবা। ও আমাকে ভয় দেখিয়ে নিয়ে যেতে চাইছিল ওর সাথে। মীরার বাবা রাগান্বিত হলেন। বাইরে গিয়ে রিয়াদের সাথে বোঝাপড়া করতে চাইলে মীরা তাকে আটকালো। বাবা মেয়ের কথাবার্তায় মীরার মা বের হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে। মীরার বাবা হাত নাড়িয়ে বললেন, রিয়াদ এসেছিল, আমি তাকে মীরা বাসায় নেই বলে চলে যেতে বলেছিলাম। এখন শুনছি সে নাকি মীরাকে রাস্তায় আটকে রেখেছিল, ভয় দেখিয়ে নিয়ে যেতে চাইছিল ওর সাথে। মীরার মা সব শুনে বললেন, ছেলেটাকে আরেকটা সুযোগ কি দেওয়া যায় না? এতদিনের সুখের সংসারটা এভাবে ভেঙে দেওয়াটি উচিত হবে? মীরার বাবা খানিকক্ষণের জন্য একটু থমকে গেলেন। মীরার দিকে তাকিয়ে দেখলেন মেয়েটা কাঁদছে, ফোঁটায় ফোঁটায় পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। হয়তো সাজানো সংসারটার মায়া এখনও ত্যাগ করতে পারেনি। মীরার বাবা শক্ত কণ্ঠে বললেন, আমার মেয়েটা সবে একটু নিজেকে গুছিয়ে নিয়েছিল, এর মধ্যে আবারও এই ছেলে সে কাঁদিয়ে দিয়ে গেল। শোনো মীরার মা, যার জন্য আমার মেয়ে গত কয়েকদিন যাবৎ লাগাতার চোখের পানি ফেলেছে, তাকে আমি ক্ষমা করব না। মীরার বাবা জোরে জোরে পা ফেলে ভেতরে চলে গেলেন। মীরা নিজেকে আর ধরে রাখতে পারল না। হাতে থাকা শপিংয়ের ব্যাগগুলো ফেলে দিয়ে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। মীরার মা দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ডেকেও মেঘে দিয়ে দরজা খোলাতে পারলেন না। মীরা কোনো কথাতেই কোনো উত্তর দিল না, কেবল ভেতর থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ ভেসে আসলো। রিয়াদ বাসায় ফিরল সন্ধ্যার পর। বাসায় না ঢুকে সে সোজা ছাদে চলে গেল। সেখানে পায়চারি করতে করতে একটার পর একটা সিগারেট টানতে লাগলো। তার মাথায় আগুন জ্বলছে। মীরার এত সাহস কিভাবে হলো? বিয়ের পর থেকে কোনোদিন সে তার মুখের ওপর কথা বলেনি, কোনো কথার অবাধ্য হয়নি। সে নরম স্বভাবের মেয়ে, আজ কিনা তাকে তুইতুকারি করলো, গায়ে থুতু ছুঁড়ে মারল। এত বড় স্পর্ধা ওর! রিয়াদ ঠোঁট থেকে জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলল। আর রাগান্বিত মুখ দেখে মনে হচ্ছে যেন সে মীরাকে পিষে ফেলতে চাচ্ছে। সে ছাদের এক কোনায় বসে ভাবতে লাগলো কি করা যায়। এমন সময় মনে পড়ল তার প্রেমিকার কথা।
এই মুহূর্তে মাথা ঠান্ডা করতে হলে তার প্রেমিকার সাথে সময় কাটানো প্রয়োজন। পকেট থেকে ফোনটা বের করে ফোনের দ্বিতীয় সিমটা চালু করলো। সিমটা এতদিন অফ করে রেখেছিল, এইটা দিয়েই সে তার প্রেমিকার সাথে যোগাযোগ করত। কন্ট্যাক্ট লিস্ট থেকে তার প্রেমিকার নাম্বারটা বের করলো। নাম্বারটা সে সেভ করেছিল তার অফিসের ম্যানেজারের নাম দিয়ে, তাই এই নাম্বার থেকে কল আসলে মীরা তড়িঘড়ি করে ফোনটা নিয়ে আসতো রিয়াদের কাছে। কত সুন্দর সব চলছিল, বিন্দুমাত্র সন্দেহ মীরা করতে পারেনি। অথচ এক রাতের একটা ভুল সব কিছু তছনছ করে দিল। রিয়াদের নিজের উপর প্রচণ্ড রাগ পেল। সেদিন যদি ছাদে এসে কথা বলতো তাহলে এই দিন আসতো না। এত সব ভাবাভাবি বাদ দিয়ে রিয়াদ কল দিল তার প্রেমিকার নাম্বারে। 2 বার রিং হতে রিসিভ হলো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে ওপাশ থেকে দ্বিধা নিয়ে তার প্রেমিকা বলল, হ্যালো, কেমন আছো এনা? ও রিয়াদ বেবি, অবশেষে তুমি কল করলে। সেই রাতের পর থেকে আমি তো চিন্তায় অস্থির। ওই দিন ফোনে আমি সমস্ত কিছুই শুনতে পেয়েছিলাম। তখনই বুঝেছিলাম তুমি ধরা পড়ে গেছো, তাই নিজে থেকে আর যোগাযোগ করার চেষ্টা করিনি। ভালো করেছো। তুমি ফ্রি থাকলে চলো কাল দেখা করি। রিয়াদের কথা শুনে এনা নিশ্চুপ হয়ে গেল। রিয়াদ অধৈর্য হয়ে রাগী কণ্ঠে বলল, কি ব্যাপারে না, তুমি কি আমার সাথে দেখা করতে চাও না? এনা সাথে সাথে উত্তর দিল। এবার সে কামক কণ্ঠে বলল, অবশ্যই চাই বেবি, তোমাকে কাছে পেতে আমি মরিয়া হয়ে আসি। কাল সময় বের করা যাবে কি না তাই ভাবছিলাম, কারণ ভার্সিটিতে কাল ক্লাস আছে। রিয়াদ লম্বা করে শ্বাস টানল। সব কিছুতেই শুধু ঝামেলা আর ঝামেলা। এনা একটু চিন্তা করে বলল, কাল না পারলে পরশু অবশ্যই দেখা হবে, কেমন? রিয়াদ কোনো উত্তর না দিয়ে ঠাস করে ফোন কেটে দিল। শেষবারের মতো আরেকটা সিগারেট খেয়ে তারপর বাসায় আসলো। কলিং বেল চাপতেই আমিনা বেগম দরজা খুলে দিলেন। রিয়াদ কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে দ্রুত তার ঘরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। ঘরের দরজার সামনে যাওয়ার আগেই রিয়াদের বাবা তাকে থামিয়ে দিলেন। রাজ ভারী কণ্ঠে বললেন, দাঁড়াও। রিয়াদ দাঁড়িয়ে পড়ল সামনের দিকে মুখ করে। রিয়াদের বাবা সোফায় বসে কঠিন স্বরে বললেন, অফিস শেষ হয়েছে তো অনেক আগে, এতক্ষণ কোথায় ছিলে? রিয়াদের সহজ উত্তর, বন্ধুদের সাথে। আর কত মিথ্যা বলবে? তুমি মীরাদের বাড়িতে গিয়েছিলে এবং মীরাকে রাস্তায় আটকে রেখে হুমকি ধামকি দিয়েছ। মীরার বাবা আমাকে কল করে সব বলেছেন। রিয়াদ চোখ বন্ধ করে শ্বাস টানল। তারপর তার বাবার দিকে ফিরে বলল, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আনতে গিয়েছিলাম, কিন্তু ও আমার কথা শুনছিল না, তাই একটু রাগারাগি হয়েছে, এর বেশি কিছু না। স্বামী স্ত্রীর মাঝে এমন হয়। আমিনা বেগম আক্ষেপ করে বললেন, স্বামী স্ত্রীর সম্পর্কে কি আর আছে? তুই তো সব শেষ করে দিয়েছিস। রিয়াদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রিয়াদের মা আবার বললেন, এলাকায় কানাঘুষা শুরু হয়ে গেছে। সবাই আমাকে জিজ্ঞেস করছে বৌমার ব্যাপারে। বলেছি ছেলের সাথে ঝগড়া করে রাগ করে বাপের বাড়ি গেছে, কয়েকদিনের মাঝে চলে আসবে। এরপরও মানুষের কথা থামছে না। রিয়াদের বাবা গম্ভীর কণ্ঠে বললেন, কাল তুমি আমাদের সাথে মীরার বাড়িতে যাবে। যেভাবেই হোক মীরার রাগ ভাঙাবে, দরকার পড়লে পায়ে ধরে ওকে ফিরিয়ে আনবে, বুঝেছ? রিয়াদ অনেক অপমানিত অনুভব করল। কয়েক ঘন্টা আগে মীরা ওর দিকে থুতু ছড়ে দিয়েছে, এলাকার মানুষ হাসাহাসি করেছে, আর এখন জন্মদাতা বাবা বইয়ের পা ধরতে বলছে। পুরুষ হিসেবে আর কোনো মান সম্মান রইল না। রিয়াদের বাবা ধমক দিয়ে বললেন, বুঝেছ কি বলেছি? যেভাবেই হোক তুমি বৌমাকে ফিরিয়ে আনবে, সংসার করবে এবং এলাকার সবার মুখ বন্ধ করবে। এভাবে মান সম্মান গেলে এই এলাকায় মুখ দেখাতে পারবো না। বাবার কথা শেষ হতেই রিয়াদ ঘরে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। গলায় ঝুলে থাকা টাইটা একটানে খুলে ছুঁড়ে ফেলল ফ্লোরে। প্রচণ্ড হতাশায় মাথা দুহাত দিয়ে চেপে বসে রইল। মীরাকে এত অনুরোধ করেও কাজ হয়নি, এমনকি তাকে হুমকি দিয়েও মন গলানো সম্ভব হয়নি। কালকে মীরা আর তার পরিবারকে মানানো সম্ভব? আবার যদি অপমানিত হতে হয়? রিয়াদের হুট করে মেজাজ খারাপ হয়ে গেল। বিছানা থেকে উঠে কোমরে 2 হাত রেখে ঘরের ভেতরে পায়চারি করতে করতে বলল, কি এমন করেছি আমি? হ্যাঁ, এরকম একটু আধটু সবাই করে। আমি তো বলেছি আর হবে না, তারপরে এত গোমর কিসের? এমনও যে আরেকটা বউ বিয়ে করে এনেছি। রিয়াদ কিছুক্ষণ ভাবল, তারপর আবার বিছানায় বসে ফোন বের করে কল করল। ফোন কানে চেপে ধরে বলল, হ্যালো অ্যানা, কাল দেখা করতে হবে না, পরে সময় বের করে দেখা করব।
বলেই কল কেটে দিল। কল কেটে দিয়ে সে মনে মনে সিদ্ধান্ত নিল যেভাবে হোক মীরাকে ফিরিয়ে আনবে সে। নিজের মান সম্মানের প্রশ্ন এখানে। মীরাকে ফিরিয়ে আনতে না পারলে সবার কাছে সে চরিত্রহীন হবে। তাই অভিনয় করে হলেও মীরাকে সে ফিরিয়ে আনবে। মীরার বাসায় রিয়াদ আর তার বাবা মা বসে আছে। তাদের সামনে মীরার বাবা মা আর ভাই। মীরাকে তাদের আসার কথা জানানো হলেও সে সামনে আসেনি, দরজা আটকে বসে আছে। রিয়াদের বাবা মা দুজনেই মীরার বাবা মাকে অনেক অনুরোধ করে বোঝানোর চেষ্টা করল। মীরার বাবা মা প্রথমে শক্ত থাকলেও আস্তে আস্তে কিছুটা নরম হলেন। রিয়াদ অত্যন্ত বিনয়ের পরিচয় দিতে গিয়ে শ্বশুরের হাত পায়ে ধরল। মীরার বাবা কঠিন কণ্ঠে বললেন, মীরা না চাইলে এখানে আমার কিছু করার নেই। ও যদি রাজি হয় তোমার সাথে যেতে, তাহলে মেয়ের ভালের জন্য সেটা আমি বিবেচনা করে দেখতে পারি। রিয়াদ বিনীত কণ্ঠে বলল, আমি মীরাকে রাজি করাবো। প্রয়োজন পড়লে ওর দেয়া সমস্ত শাস্তি আমি মাথা পেতে নিব। রিয়াদ উঠে গিয়ে মীরার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মীরাকে ডাকল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। মিনিট ৫ যাবৎ দরজায় কড়া নেড়েও যখন কাজ হচ্ছিল না, তখন রিয়াদের আর ধৈর্যে কুলালো না। সে এমনভাবে দরজায় আঘাত করতে লাগলো যেন সে দরজা ভেঙে ফেলবে। আমিনা বেগম ছেলের উত্তেজনা দেখে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ছেলের কাছে এসে ছেলেকে থামালেন। মীরার বাবা মার দিকে তাকিয়ে হেসে বললেন, মীরা হয়তো রিয়াদের উপর অভিমান করে দরজা খুলছে না, আমি একটু চেষ্টা করে দেখি। রিয়াদ বিক্ষিপ্ত মেজাজে সোফায় এসে বসে পড়ল। আর নিজেকে খুব ছোট লাগছে। এতবার ডাকার পরেও মীরা দরজা খুলল না। সে তো ক্ষমা চাইতে এসেছে, একটু ভদ্রতাকে দেখানো যেত না? আমেনা বেগম বেশ কয়েকবার দরজায় কড়া নেড়ে ডাকলেন, অনেক ইমোশনাল কথাবার্তা বললেন। এক পর্যায়ে আস্তে করে মীরা দরজা খুলল। আমেনা বেগমের সাথে মীরার মাও ঘরে ঢুকলেন। রিয়াদ একবার চোখ তুলে মীরার ঘরের দরজার দিকে তাকালো। দরজার ফাঁক দিয়ে দেখল আমেনা বেগম আর মীরার মায়ের মাঝখানে বসে মীরা ফুপিয়ে কান্না করছে। আমেনা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিয়াদ কিছুটা স্বস্তি পেল। কিছুটা হলে পজিটিভ সাইন দেখতে পাচ্ছে সে। এইভাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেলে মীরাকে নিয়ে যেতে আর বাধা থাকবে না। চলবে গল্প পরকীয়া প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।